বাসর ঘরে স্বামী ও তার বন্ধুরা মিলে ধর্ষণ করে আধমরা অবস্থায় নদীর পাড়ে ফেলে দিয়ে গেছে আমাকে। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে সারা দেহ, চোখ বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর মনে হয় বেশি সময় নেই আমার। আমার বয়স যখন 10 বছর, তখন থেকে আমি খুব শান্ত স্বভাবের। তাই বাপ মা আদর করে নাম দিয়েছিল আদুরি। একদিন আমাদের বাড়ির উঠানের পাশে খেলা করছিলাম, হঠাৎ করেই শুনতে পেলাম আমাদের ঘরে কারা যেন কান্না করছে। তাই দৌড়ে ঘরের মধ্যেই ঢুকি। আমার বাবা কান্না করছে আর পাশেই মা ঘুমিয়ে রয়েছে। তখন ছোট ছিলাম তাই বুঝতে পারিনি এইটাই মায়ের শেষ ঘুম ছিল, আর নাকি উঠবে না আমার মা। এইটা ভেবেই কান্না করছিলাম, কিন্তু মৃত্যু কাকে বলে সেটা জানতাম না। সেদিনের পর মা আর ঘুম থেকে ওঠেনি। তারপর আমার বাবা আমার সুখের কথা চিন্তা করে আরেকটা বিয়ে করে। যাক, নতুন আরেকটি মা পেলাম। আগের মা তো পচা, সে শুধু ঘুমিয়েই থাকে, ওঠে না। আর আমার নতুন মা অনেক ভালো, আমার জন্য অনেক নতুন নতুন কাপড় নিয়ে আসে, খেলনা নিয়ে আসে। কিন্তু এই আনন্দটা বেশি দিন ছিল না। আমার আগের মাই ভালো ছিল, কোনোদিন আমাকে মারেনি। কিন্তু নতুন মা আমাকে সবসময় মারত, ভারী ভারী কাজ করাইতো। একদিন শুনি পূর্বপাড়ায় কে যেন গাছের সাথে ফাঁস দিয়েছে। ফাঁস কাকে বলে জানতাম না। সেদিন বুঝেছিলাম ফাঁস মানে কি। দৌড়ে সেখানে গিয়ে দেখি আমার বাপ গাছের সাথে ঝুলে আছে। যেমনটা আমরা দোলনায় ঝুলি ঠিক তেমনি ভাবে। আমারও খুব শখ হলো দোলনায় দুলতে, কিন্তু কেউ আমার কথা শোনেনি। সেদিন আমার বাবাও ঘুমিয়ে পড়ে আমার মায়ের মতো। লোকজন বলে আমার নতুন মা নাকি রফিকের সাথে মিলে আমার বাবাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে। রফিক তো আমার কাকার নাম, আমার আপন কাকা। তার সাথে নাকি আমার নতুন মায়ের গোপন সম্পর্ক ছিল। তাই আবার বাবা হাতে নাতে ধরে ফেলায় ওরা দুজন মিলে আমার বাবাকে মেরে দেয়। কিভাবে আমার কাকা তার নিজের ভাইকে মারল? সেদিন পুলিশ এসেছিল আমাদের গ্রামে। আগে কখনো পুলিশ দেখিনি, তাই দৌড়ে আসলাম তাদের দেখতে। অনেক লম্বা লম্বা মানুষ, তাদের সাথে অনেক বড় বড় বন্দুক ছিল। আমার নতুন মার কাকাকে বেঁধে নিয়ে যায় তারা, সাথে আমার বাবার লাশটা গিয়েও। সেদিন খুব একাই লাগছিল। বাড়িতে তো কেউ নেই, একদম ফাঁকা। অনেক কান্না করেছিলাম। পাশের বাড়ির খালা এসে খেতে দিতে দিতে বলে, মারে, দুনিয়াটা বড়ই পাষাণ, তোর সংগ্রাম করে বাঁচতে হবে। তখন সংগ্রাম মানে কি বুঝতাম না, তবুও মাথা নাড়িয়ে সম্মতি দিয়েছিলাম। পরদিন আমার মামা এসে আমাকে নিয়ে যায় তাদের বাড়িতে। আমার বাপের ভিটা নাকি আমার নামেই ছিল, হয়তো তার লোভেই এই অসহায় মেয়েকে তাদের বাড়িতে জায়গা দেয়। লোকের কাছে মামার বাড়ি মানে রসের হাড়ি, কিন্তু আমার কাছে বিষয়টি উল্টো। কারণ সেখানে দিনরাত চাকরের মতো খাটতে হতো। একদিন কাজ কম করলে সেদিনের ভাত বন্ধ। কত রাত যে না খেয়ে ঘুমিয়েছি তার হিসেব নেই। একদিন রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ কারো হাতের স্পর্শে ঘুম ভেঙে যায়। ওঠে দেখি আমার ছোট মামা আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। তখন বয়স আমার 13 পাড়িয়েছে। আমি উঠে মামাকে জিজ্ঞেস করি, কোনো কাজ করতে হবে মামা? মামা তখন আমার দিকে কেমন বিরক্তিকর হাসি হেসে বলে, তোকে কিছু করতে হবে না, শুধু শুয়ে থাক। আমি মামার কথা আর কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পরে বুঝলাম যখন সে আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। আমি কান্না করতেই সে মুখ চেপে ধরে। অনেক আকুতি মিনতি করার পরও শেষ রক্ষা হয়নি। সেদিন বুঝেছিলাম ধর্ষণ কাকে বলে। অনেক রক্তক্ষরণ হচ্ছিল, আমি অনেক কান্না করি। যাওয়ার সময় মামা বলে যায় কাউকে যদি এই ব্যাপারে বলি তাহলে সে আমাকে মেরে ফেলবে। তাই ভয়ে কাউকে এসে বলিনি। আর বলেও লাভ নেই, কেউ বিশ্বাস করবে না আমার কথা। ঠিক 1 বছর পর যখন আমার বয়স 14 হয়, তখন আমাদের বাড়ির সবকিছু আমার মামারা নিয়ে নেয়। আমি কিছু বলতে পারলাম না। বাপ মায়ের সেই স্মৃতিটাও শেষ হয়ে গেল। আমার মামি একদিন মামাকে ডাক দিয়ে বলে, এখনই বোঝা আমাদের ঘাট থেকে নামাও। আমার এক পরিচিত ঘটক আছে, তাকে বলে ওর বিয়ে দিয়ে দিই। গরিব ছেলে দেখে বিয়ে দেব, যেন যৌতুক না দিতে হয়। পরদিন আমাকে বিয়ে দিয়ে দেয় এক অপরিচিত লোকের সাথে। কেউ তাকে চিনি না, সে নাকি অনেক দূরের এক গ্রামে থাকে। তাই দেখতে এসে বিয়ে হয়ে যায় আমার। আমারও অনেক ইচ্ছে ছিল আমার বিয়ে হবে, অনেক আনন্দ করব। কিন্তু আদরে শুধু নামটাই থেকে গেল, আদর তো পেলাম না। তারপর আমাকে একটি বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কেউ নেই, কেমন অদ্ভুত বাড়ি। এটাই কি আমার শ্বশুর বাড়ি? বাসর ঘরে বসেছিলাম স্বামীর আসার অপেক্ষায়, কিন্তু আমার স্বামী এবং তার বন্ধুরা মিলে আমাকে ধর্ষণ করে। তাদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েও পেলাম না। আমাকে ধর্ষণ করে নদীর পাড়ে ফেলে রেখে গেছে। আবার নিথর দেহ পড়ে আছে মাটিতে। হঠাৎ আকাশ মেঘে ঢেকে যায়,
নিমিষে একটা বিকট শব্দে আওয়াজ করে বাজ পড়ে অদৃশ্য হয়ে যায় আদুরি। শুধু এতটুকুই লেখা ছিল বইটাতে। গল্পটি পড়ে চোখে পানি চলে এলো নিঝুমের। শেষটুকু পড়ার আগ্রহ হয়ে উঠল। প্রায় তাদের পুরনো লাইব্রেরিতে গিয়ে গল্প পড়ে সময় পার করে নিঝুম। সেইবার এসেছি পরীক্ষা দিয়ে সবেমাত্র কলেজে উঠেছে। সে তার বাবার কাছে সেই বইটি নিয়ে যায় এবং বলে, বাবা, এই বইটার শেষের পাতাগুলো কি হয়েছে? নিঝুমের বাবা সোহেল চৌধুরী নিঝুমের হাতে বইটি দেখতে পেয়ে থাবা মেরে কেড়ে নেয় আর বলেন, এই বইটা তুমি কোথায় পেলে? নিঝুম, আমাদের লাইব্রেরিতে ছিল। সোহেল চৌধুরী, তুমি আর এই বইটি হাতে নিবে না, আর লাইব্রেরিতে আমার অনুমতি ছাড়া ঢুকবে না। নিঝুম কিছু না বলেই সেখান থেকে চলে যায়। নিঝুম মনে মনে ভাবতে থাকে, বেচারি আদুরির শেষে কি হয়েছিল এটা জানতে পারলাম না। সারাদিন সে এই গল্পের আদুরির কথাই ভাবছিল। রাতেও সেই কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। রাতে ঠান্ডা লাগাতে ঘুম থেকে জেগে ওঠে নিঝুম। দেখে জানালা দিয়ে বাতাস ঢুকছে, তাই শীত করছে। নিঝুম উঠে জানালা বন্ধ করতে যায়। সে জানালার পাশে যেতেই দেখে একটা মেয়ে বধূ সেজে তাদের বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। নিঝুম খানিকটা ঘাবড়ে যায়। নিঝুম বলে ওঠে, কে তুমি? এখানে এত রাতে কি করছো? নিঝুমের কথা শেষ হতেই সেই বধূবেশে মেয়েটা নিঝুমের দিকে তাকায়। নিঝুম তার মুখের দিকে তাকাতেই ভয়ে তার শরীর কাঁপতে শুরু করে। দেখে তার চেহারায় কেমন কালো দাগ পড়ে আছে আর চোখে রক্ত বের হচ্ছে। নিঝুম, আমাকে সাহায্য করো। বধূবেশে মেয়েটার এমন আর্তনাদ নিঝুমকে নাড়িয়ে তুলল। কিন্তু নিঝুম সেই মেয়েটির দিকে তাকাতে সাহস পেল না। সে তাড়াতাড়ি জানালা বন্ধ করে বিছানায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে থাকে। রাতটা কোনো রকমে পার করে সে। সকাল উঠে সে এই ব্যাপারে কাউকে কিছু বলল না। নিঝুম তার নতুন কলেজে যায়। কলেজে আজই তার প্রথম দিন। অনেক উৎসাহ নিয়ে কলেজের মেন গেটে ঢুকতেই একটা ছেলে আচমকা কোথা থেকে এসে তার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। আরে, কি করছেন? কে আপনি? আমার সাথে এমন আচরণ করার মানেটা কি? ছেলেটা নিঝুমের কোনো কথা না শুনে তাকে নিয়ে সোজা একদল বখাটে ছেলের কাছে নিয়ে যায়। নিঝুম বুঝে উঠতে পারছিল না এখন তার কি করা দরকার। অচেনা ছেলেটা ওই বখাটেগুলোর উদ্দেশ্যে বলে ওঠে, এই নে, তোদের নাকি এর মতন বউ দরকার, নে ধর, এনে দিলাম। নিঝুম সেই লোকগুলোর দিকে ভালো মতো তাকাতেই সে তাদের চিনতে পারে। কলেজের বাইরে রিক্সা থেকে নামার সময় বখাটে ছেলেগুলো নিঝুমের সাথে খারাপ আচরণ করেছিল। নিঝুম বুঝতে পারে আসলে এই জন্যই ছেলেটা তাকে এভাবে নিয়ে এসেছে। অচেনা ছেলেটা আবারও বলে ওঠে, কি হলো, নেবি না? বখাটেগুলোর মধ্যে একজন, আরিফ ভাই, ভুল হয়ে গেছে আমাদের, দয়া করে মাফ করে দিন, আর এমন হবে না। ও, তার মানে ছেলেটার নাম আরিফ। নিঝুম মনে মনে। আরিফ বখাটেগুলোর উদ্দেশ্যে বলে, ওনার কাছে ক্ষমা চা, আর 10 বার কান ধরে উঠবোস কর। ছেলেগুলো নিঝুমের কাছে এসে ক্ষমা চাইতে থাকে। নিঝুম তো শুধু আরিফের দিকেই তাকিয়ে আছে। চিনি না, জানি না, অথচ আমার জন্য কেন এমন করলো? বখাটেগুলো চলে যাওয়ার পর আরিফ নিঝুমের দিকে ভুলেও তাকালো না, সোজা হেঁটে চলে গেল। নিঝুম দাঁড়িয়ে আরিফের চলে যাওয়াই দেখছিল। আরিফ কলেজ থেকে বের হয়ে নিঝুমের চোখের আড়াল হয়ে যায়। আরে, ছেলেটা তো চলে গেল, ধুর, ধন্যবাদটাও দেওয়া হলো না। নিঝুম ছেলেটার কথা চিন্তা করতে করতে ক্লাসে প্রবেশ করে। ভেতরে দেখে সেই বখাটেগুলো অন্য মেয়েদের সাথে খারাপ আচরণ করছিল। নিঝুমকে দেখে ভয়ে যেন তাদের প্রাণ যায় যায় অবস্থা। সাথে সাথে ছেলেগুলো ভদ্র হওয়ার বৃথা চেষ্টা করতে থাকে। নিঝুম তাদের এইভাবে দেখে অনেক মজাই পাচ্ছিল, কিন্তু যার জন্য এত কিছু তার সাথে কথা বলতে পারেনি সে। সেদিন সারা কলেজ ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখেছে নিঝুম, কিন্তু কোথাও সেই ছেলেটিকে দেখতে পেল না। তাহলে ছেলেটা আসলো কোথা থেকে, আর গেলই বা কোথায়? নিঝুম বাড়িতে ফিরে আসে। বাকি সারাদিন শুধু আরিফের কথাই ভাবে। আরিফের ওপর কি মায়ায় পড়ে গেছি আমি? নিঝুম মনে মনে ভাবতে থাকে। গতরাতের কথা একবারও মনে হয়নি নিঝুমের। সেই ভয়ঙ্কর চোখ, সেই অদ্ভুত হাসি, সব ভুলে গিয়েছিল সে। সেদিন রাতে খাবার খেয়ে আবারও ঘুমিয়ে পড়ে নিঝুম। হঠাৎ জানালার বাড়ি খাওয়ার শব্দে ঘুম থেকে জেগে ওঠে। ঘুম থেকে জেগে উঠতেই এক অজানা ভয় তাকে গ্রাস করে নেয়। হঠাৎ করে তার গতরাতের কথা মনে পড়ে যায়। নিঝুম কিছুতেই জানালার দিকে যেতে নারাজ, কিন্তু শব্দটা ক্রমশ বাড়তে থাকে। তাই এক পর্যায়ে বাধ্য হয়ে সে জানালার কাছেই যায়। জানালার পাশে বা বাড়ির উঠানে সেদিনের মতোই কোনো মেয়ে নেই। নিঝুম স্বস্তির নিঃশ্বাস নিল। তড়িঘড়ি করে জানালা বন্ধ করতে শুরু করলো। হঠাৎ কেউ তাকে পেছন থেকে
অর্থাৎ তার রুমের ভেতরে। তার মাথার খোলা চুলগুলো সরিয়ে দিল। নিঝুম ঘাড়ের দিকে পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। নিঝুম বিছানায় এসে শুয়ে পড়ল। একটু পরে নিঝুমের মনে হচ্ছিল কেউ হয়তো তার পাশে শুয়ে আছে। নিঝুম ধীরে ধীরে একদিকে হেলান দিয়ে দেখে সেই কুচ্ছি দেখতে মেয়েটা বধূ বেশে তার দিকে তাকিয়ে আছে। নিঝুম ভয়ে চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ আবার চোখ খুলে দেখে কেউ নেই সেখানে। নিঝুম কি করবে বুঝে উঠতে পারছে না। এইভাবে 2-3 রাত চলতে থাকে। যদিও দিনের বেলায় সে এসব নিয়ে ভাবে না। নিঝুম যখনই কলেজে যায় তখনই ওর মনে হয় কেউ একজন ওকে ফলো করছে। এমনকি রাস্তায় আগে অনেক বখাটে নিঝুমকে উত্ত্যক্ত করত। এখন তারা নিঝুমকে দেখলেই অন্য কোনো মেয়েকে উত্ত্যক্ত করে না। নিঝুমের ব্যাপারটি ভালো লাগে। একদিন একটা বখাটে ছেলেকে ডেকে জিজ্ঞেস করে কেন তারা তাকে দেখে ভয় পায়। ছেলেটা উত্তর দেয়, আরিফ ভাই জানতে সমস্যা হবে, প্লিজ আপনি চলে যান বোন। ছেলেটার কথা শুনে নিঝুম বুঝতে পারে এটা আরিফের কারণেই হচ্ছে। এই শোনো, তোমাদের আরিফ ভাইয়ের ঠিকানাটা দেওয়া যাবে আমাকে? ছেলেটা একটু ভেবে নিঝুমকে আরিফের ঠিকানা দিয়ে দেয়। নিঝুম সেই দিন ঠিকানা অনুযায়ী চলে যায় আরিফকে খুঁজতে। রিকশাওয়ালা তাকে একটা এতিমখানায় নামিয়ে দিয়ে বলে, নেন ম্যাডাম, আপনার ঠিকানা মতো আয়া পড়ছি। রিকশা ভাড়া চুকিয়ে নিঝুম ধীরে ধীরে এতিমখানায় প্রবেশ করে। হঠাৎ দূর থেকে একটা ছোট ছেলে নিঝুমকে দেখতে পেয়ে ছুটে আসে আর জোরে জোরে বলতে লাগে, এ ভাবি আইছে রে। বাচ্চাটার কথা শুনে আরো গোটা 50 বাচ্চা দৌড়ে নিঝুমকে ঘিরে ধরল। নিঝুম বুঝে উঠতে পারছে না তাকে দেখে সবাই ভাবি কেন বলছে। হঠাৎ ঘর থেকে আরে বেরিয়ে এসে সব বাচ্চাকে থামিয়ে দেয় আর বলে, যাও তোমরা খেলা করো। নিঝুম, এই বাচ্চারা আমাকে চিনল কেমন করে? আরে ছোটরা কি বলতে বলছে, বিষয়টি ঘুরিয়ে দিয়ে। তা আপনি হঠাৎ এখানে কি মনে করে? সেদিন আমার এত বড় উপকার করলেন, একটা ধন্যবাদ দেওয়ার সুযোগ দিলেন না, তাই ধন্যবাদ দিতেই আসলাম। ও আচ্ছা, প্রথমবার যেহেতু এসেছেন, কি খাবেন বলেন? নিঝুম, না আজ না, অন্য একদিন আসবো ইনশাল্লাহ। এ বলে আরিফকে বিদায় জানিয়ে নিঝুম চলে আসে। আরিফ ছেলেটা সত্যি খুব ভালো। কেমন করে এতিম বাচ্চাদের নিজের করে নিয়েছে। আরিফের কথা যত ভাবে ততই তার প্রেমে পড়ে যায় নিঝুম। সে প্রায় সেই এতিমখানায় যেত। এতিম বাচ্চাদের নিঝুমও আপন করে নিয়েছে। আরিফ তো আগে থেকেই নিঝুমকেই চায়, সেটা নিঝুম ভালো মতোই জানত। কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারেনি। নিঝুম একদিন কলেজে গিয়ে দেখে তার বসার জায়গাতে কে যেন একটা গোলাপ রেখে গেছে। নিঝুমের গোলাপ অনেক পছন্দের, তাই সে সেই গোলাপটি তার ব্যাগে নিয়ে নেয়। বাড়িতে এসে পড়তে বসে হঠাৎ গোলাপটি ব্যাগ থেকে বের করে তার ঘ্রাণ নিতে থাকে নিঝুম। এত সুন্দর ঘ্রাণ, তাও আবার গোলাপে। নিঝুম 2বার ঘ্রাণ নিতেই হঠাৎ তার ঘুম চলে আসে। নিঝুমের বাবা সোহেল চৌধুরী পুরনো লাইব্রেরিতে বই পড়ছিলেন। হঠাৎ আলমারি থেকে একটা বই নিচে পড়ে যায়। সোহেল চৌধুরী দেখে ঘরে বাতাস নেই, আবার সে ছাড়া অন্য কেউ লাইব্রেরিতে নেই। তাহলে বইটা পড়ল কিভাবে? যাই হোক, সে বইটি তুলতে গিয়ে দেখে সেই আদুরির বইটি। আরে, এটা তো আমি মাটির নিচে পুঁতে দিয়েছিলাম, এখানে কিভাবে আসলো? হঠাৎ বইটি নিজে থেকে পৃষ্ঠা উল্টাতে শুরু করে। উল্টাতে উল্টাতে একদম শেষে গিয়ে থেমে যায়। সোহেল চৌধুরী দেখে একটা মেয়ের ছবি দেওয়া সেখানে। ভালো মতো তাকাতেই সে চমকে যায়। আরে, এটা তো তার মেয়ে নিঝুমের ছবি। সোহেল চৌধুরী খারাপ কিছু হবে আন্দাজ করতে পেরে নিঝুমের রুমে চলে যায়। নিঝুমের সারা ঘর অন্ধকারে ভরা ছিল। সোহেল চৌধুরীর লাইট জ্বালাতে চেষ্টা করলে দেখে লাইট কেটে গেছে। নিঝুম, মা আমার, তুই কোথায়? সোহেল চৌধুরী মোবাইলের আলোয় দেখতে পেল ঘরের এক কোনায় নিঝুম গুটিসুটি মেরে বসে আছে। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে নিঝুমকে ডাকতে নিঝুম মাথা উঠায়। এটা কি? নিঝুমের সারা মুখে আঘাতের চিহ্ন, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। একটা অনেক পুরনো বিয়ের শাড়ি তার গায়ে জড়ানো, চুলগুলো এলোমেলোভাবে রয়েছে। নিঝুম মা, তোর একই হাল হয়েছে? পরক্ষণে এক ভয়ানক আওয়াজে পুরো ঘর কেঁপে ওঠে। নিঝুমের মুখে গঙ্গানির শব্দ, আর কে যেন ফিসফিস করে বলছে। সোহেল চৌধুরী নিঝুমকে স্পর্শ করাতে নিঝুম তাকে শূন্যে ছুঁড়ে ফেলে। এত শক্তি একটা স্বাভাবিক মেয়ের শরীরে অসম্ভব। সোহেল চৌধুরী নিঝুমকে বলেন, কি হয়েছে মা তোর? আমি তোর বাবা, তুই এমন করছিস কেন? কে নিঝুম? আমি নিঝুম নই, আমি আদরি। সোহেল চৌধুরী নিঝুমের মুখে এমন কথা শুনে চমকে উঠল। নিঝুম, তোর কি হয়েছে? সোহেল চৌধুরীর কথার কোনো উত্তর না দিয়েই নিঝুম সোজা বের হয়ে যায়। সোহেল চৌধুরী বাধা দিতে চেয়েও ব্যর্থ হলেন।
নিঝুমের গায়ে এক অদ্ভুত শক্তি চলে এসেছে। সোহেল চৌধুরী বুঝতে পারে আদরের আত্মা ওর শরীরে ভর করেছে। নিঝুম বাড়ি থেকে বের হয়ে হঠাৎ কোথাও মিলিয়ে যায়। সোহেল চৌধুরী দৌড়ে লাইব্রেরিতে আসে এবং সেই বইটা খুঁজতে থাকে। মাত্রই বইটা রেখে গেছেন তিনি, অথচ বইটি আর দেখতে পাচ্ছি না। অনেক খোঁজার পর বইটি পেলেন তিনি। এরপর বইটির পাতা উল্টাতে থাকেন, কিন্তু এ কি, বইটির সব পাতা সাদা, কোনো কিছুই দেখা নেই। সোহেল চৌধুরী কি করবেন বুঝে উঠতে পারছে না। বইটি পাশে টেবিলে রেখে মাথায় হাত দিয়ে চেয়ারে বসে আছেন সোহেল চৌধুরী। নিঝুম কোথায় গেল? ওর কোনো ক্ষতি হবে না তো? হঠাৎ তিনি লক্ষ্য করলেন টেবিলে রাখা বইটির পাতা নিজে নিজে উল্টাচ্ছে। সোহেল চৌধুরী নড়ে চড়ে বসল। বইটির পাতা হঠাৎ একদম শেষের দিকে গিয়ে থেমে গেল। সোহেল চৌধুরী দেখলেন একটা ছেলের ছবি প্রিন্টিং করে দেওয়া সেখানে। ছেলেটাকে তিনি কখনো দেখেনি, তবে এই ছেলেটা কে হতে পারে? ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে বুঝে উঠতে পারেনি সোহেল চৌধুরী। নিঝুমের চিন্তায় সে ক্লান্ত হয়ে পড়ে। হঠাৎ বাইরে থেকে কারো চিৎকার শুনে দৌড়ে বের হন সোহেল চৌধুরী। দরজার সামনে একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর সেটা দেখেই তাদের বাড়িতে কাজ করা করিম চাচা চিৎকার দিয়ে উঠেছেন। সোহেল চৌধুরী মেয়েটার পাশে যেতে দেখে মেয়েটি আর কেউ নয়, তারই মেয়ে নিঝুম। করিম চাচা ও সোহেল চৌধুরী দুজনে ধরাধরি করে নিঝুমকে ঘরে নিয়ে যায়। নিঝুমের জ্ঞান ফিরলে সে কিছুই বলতে পারে না তার সাথে কি হয়েছিল, শুধু বলে নিঝুম প্রায় রাতে একটা মেয়েকে বধূবেশে তার উঠানে চলাচল করতে দেখে। সোহেল চৌধুরী বুঝে যায় এটা আদরের আত্মা ছাড়া আর কেউ নয়। সে বুঝতে পারে সেদিনের ভুলের জন্য আজ এই বিপদ। সেই দিনটা ছিল রবিবার। সোহেল চৌধুরী একজন বইপ্রিয় লোক। প্রায় সে নতুন নতুন বই কিনে আনে, আর সেগুলো শোভা পায় তার পুরনো লাইব্রেরিতে। ঠিক সেদিনও বই কিনতে একটা অদ্ভুত দোকানে যায়। সেখানে গিয়ে দুইটা বই কিনেন তিনি। যখন তিনি ফিরে আসছিলেন ঠিক সেই সময়ই তার নজর যায় ধুলো বালি জমা একটা পুরনো বইয়ের দিকে। তিনি বইটা হাতে নিতেই দোকানদার তাকে সেই বইটি দিতে অস্বীকার করে। কিন্তু সোহেল চৌধুরী এক কথার লোক, তিনি একবার যেহেতু বলেছেন তাই সে বইটা কিনে নেয় এক প্রকার জোর করে। সেদিন বইটা বাড়িতে নিয়ে এসে তার স্ত্রীকে দেখালে সাবিনা বেগমের ইচ্ছে জাগে বইটি পড়বে। বইটার নাম যে কাউকে আকৃষ্ট করতে সক্ষম হয়, বইটার নাম আদরি। সেদিন রাতে মিসেস সাবিনা বেগম বই পড়ছিলেন। পাশেই তার 3 বছরের মেয়ে নিঝুম ঘুমাচ্ছিল। বইটার নিশ্চিত কিছু কথা পড়ার পরপরই হঠাৎ মিসেস সাবিনা বেগম দেখতে পায় তাদের বাড়ির উত্তরে জানালার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার গায়ে বধূর সাজ, যদিও ময়লা পোশাক। সাবিনা বেগম এগিয়ে যান বিষয়টা দেখতে, কিন্তু রাতের অন্ধকারে ভালো মতো দেখা যাচ্ছে না। হঠাৎ সেই বধূবেশী মেয়েটা মিসেস সাবিনা বেগমের দিকে তাকাতেই তার শরীর থমকে যায়। সাবিনা বেগমের চোখ ওই মেয়েটার চোখে চোখ পড়তেই চোখ আটকে যায়। সাবিনা বেগমের চোখ দিয়ে অনবরত রক্ত বের হতে থাকে। সোহেল চৌধুরী অফিস থেকে ফিরে রুম খুলতেই দেখতে পায় সাবিনা বেগমের নিথর দেহ। চোখগুলো খোলা অবস্থায় রয়েছে। পুরনো কথাগুলো ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস নিয়ে সোহেল চৌধুরী নিঝুমের পাশে বসে। এই বইটার জন্য নিঝুমের মায়ের মৃত্যু হয়েছে, এখন আবার নিঝুমের এই অবস্থা। সোহেল চৌধুরী নিজেকে দোষী মনে করছেন। সে বইটা অনেকবার দূরে ফেলে দিয়ে আসলেও হঠাৎ করে তার লাইব্রেরিতে বইটা আবার কোথা থেকে চলে আসে। নিঝুম একটু সুস্থ হলে বিকেলে আরিফের সাথে দেখা করতে তার ইতিমখানায় যায়। আরিফ পত্রিকা পড়ছিল। নিঝুম তার কাছে যেতেই পত্রিকাটা পাশে রেখে নিঝুমের সাথে গল্প করে। নিঝুম গত রাতের সকল ঘটনা এবং তার মায়ের মৃত্যু রহস্য সব বলে আরিফের কাছে। আরিফ সব শুনে অবাক হতে থাকে এবং আদরের জীবন কাহিনী শোনে। আরিফ, আচ্ছা নিঝুম, শেষ পর্যন্ত কি আদরি মারা গিয়েছিল? জানি না, বইয়ে শুধু এতটুকুই লেখা ছিল। আর কাল রাতে শেষবার যখন বইটি খুলেছিলাম তখন একটা অপরিচিত লোকের ছবি দেওয়া ছিল সেখানে। আরিফ নিঝুমকে বসিয়ে চা বানাতে যায়। হঠাৎ নিঝুমের পাশে থাকা পত্রিকার দিকে চোখ যেতেই চিৎকার দিয়ে উঠল। আরিফ দৌড়ে নিঝুমের কাছে গেল। আরিফ, কি হয়েছে তোমার? নিঝুম, এই পত্রিকার দিকে দেখো, এই সেই লোক যাকে আমি কাল রাতে আদরি বইয়ে দেখেছি। আরিফ পত্রিকা হাতে নিয়ে দেখে গতরাতে সেই ব্যক্তিকে কে বা কারা নির্মমভাবে হত্যা করেছে। নিঝুম ঘাবড়ে যায়। আস্তাকে যখন তার বাবা দরজার সামনে পড়ে থাকতে দেখে তখন নিঝুমের শরীর রক্তাক্ত অবস্থায় ছিল। লোকটাকে আমি মেরেছি। আরিফ, কি যাতা বলছো তুমি? নিঝুম, হ্যাঁ,
তুমি ভালোভাবে ছবির লাশটার দিকে তাকাও। দেখো, পাশে আমার ওড়না পড়ে আছে। হয়তো সে আমার শরীরে ভর করে লোকটাকে মেরে দিয়েছে। নিঝুম কান্না করতে থাকে আর নিজেকে খুনি ভাবতে থাকে। আরিফ নিঝুমকে বলে সে বইটা দেখতে চায়। নিঝুম আরিফকে নিয়ে তাদের বাড়িতে আসে। সে পুরনো লাইব্রেরিতে ঢোকে। লাইব্রেরিতে ঢুকতেই নিঝুমের বাবা সোহেল চৌধুরী আরিফের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আরে, এটাই তো সেই ছেলে যার পেন্টিং বইটাতে দেখেছিল। সোহেল চৌধুরী আরিফের হাত ধরে ফেলে। আরিফ চমকে যায় লোকটার এমন কর্মকাণ্ড দেখে। নিঝুম আরিফের দিকে তাকিয়ে বলে, উনি আমার বাবা। আরিফ কৃতজ্ঞতা সহকারে সালাম দিল সোহেল চৌধুরীকে। সোহেল চৌধুরী আরিফের পা হতে মাথা পর্যন্ত দেখে সবাইকে অবাক করে দিয়ে বলে ওঠে, তোমাকে আমি খুঁজছিলাম। তোমার সাহায্য দরকার আমার মেয়ের জীবন বাঁচাতে। আরিফ এবং নিঝুম সোহেল চৌধুরীর মুখে এমন কথা শুনে অবাক হয়ে দুজন দুজনের দিকেই তাকায়। সোহেল চৌধুরী, হ্যাঁ, আমার ভুল হতেই পারে না। তুমি সেই ব্যক্তি যে এই অশুভ বইটার রহস্য বের করতে পারবে। নিঝুম ওর বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, বাবা, তুমি এসব কি বলছো? আর তুমি আরিফকে চিনলে কেমন করে? সোহেল চৌধুরী নিঝুম ও আরিফকে সেদিন রাতের ঘটনা খুলে বলে। এই বইয়ের সাথে নিশ্চয়ই আরিফের কোনো সম্পর্ক আছে, না হলে ওর প্রিন্টিং আঁকা থাকবে কেন ওই বইয়ে? আরিফ ওদের আগ্রহে অপেক্ষা করছিল কখন সে আশ্চর্য বইটি সে দেখতে পারবে। তাই নিঝুমকে ইশারায় বলে বইটা সে দেখতে চায়। নিঝুম আর ওর বাবা মিলে পুরো লাইব্রেরি খুঁজে কিন্তু বইটা পায় না। হঠাৎ করে আরিফ লক্ষ্য করে লাইব্রেরির ঠিক কোনায় একটা বই পড়ে আছে। সে আগ্রহ নিয়ে বইটি তুলে নিয়ে অবাক হয়ে নিয়ে পুরো ঘরটা অন্ধকার হয়ে যায়। আবহাওয়াটা বদলে যায় সাথে সাথে। ঝড় হওয়ায় সারা লাইব্রেরিতে থাকা বই এদিক সেদিক পড়তে থাকে। আরিফ আধো আলোয় দেখতে পায় বইটার খাপে সুন্দর করে বড় বড় করে লেখা আছে, আদরে। নামটা আগেও শুনেছি। মনে মনে আরিফ বলে ওঠে, এই নামটা এত পরিচিত লাগছে কেন তার? মনে হচ্ছে অনেক দিনের চেনা কারো নামিটা। হঠাৎ আরিফের হাতে থাকা বইটার পাতা নিজে উল্টাতে থাকে। আরিফ অবাক হয়ে দেখে একটা লোকের মাথাবিহীন ছবি প্রিন্টিং করে আঁকা। ছবিটা দেখে আরিফ চমকে ওঠে। বইটি তার হাত থেকে পড়ে যায়। ঘর অন্ধকার হওয়াতে তিনজন পৃথক পৃথক জায়গাতে রয়েছে। হঠাৎ নিঝুমের চিৎকার শুনে আরিফ দৌড়ে তার শব্দ অনুসরণ করে সেদিকে যায়। এ কি? নিঝুমের পাশে পড়ে আছে সোহেল চৌধুরীর মাথাবিহীন নিথর দেহ। আর তার পাশেই একটা ধারালো দা হাতে দাঁড়িয়ে আছে নিঝুম। আরিফ দৌড়ে গিয়ে নিঝুমের চেতনা ফিরালো। এটা কিভাবে হলো? আরিফ নিঝুমকে জিজ্ঞেস করতেই নিঝুম জ্ঞান হারিয়ে ফেলে। আরিফ বুঝে উঠতে পারছে না এখন তার কি করা উচিত। পুলিশকে জানাবে? কিন্তু পুলিশ এসে তো নিঝুমকে খুনি ভেবে ধরে নিয়ে যাবে। আমি তো জানি নিঝুম তার বাবাকে খুন করতে পারে না। আরিফ ভেবে ভেবে দিশেহারা হয়ে যাচ্ছে। নিঝুমের মুখে পানির ছিটা মারলে আস্তে আস্তে চোখ খুলে নিঝুম। পাশে তার বাবার লাশ দেখে আর্ত চিৎকারে ফেটে পড়ে নিঝুম। আরিফ তাকে সান্ত্বনা দিয়ে বলে, এইটাতে তোমার কোনো দোষ নেই, কিন্তু এভাবে আরো কারো প্রাণ যেন না যায়। সোহেল চৌধুরীর মৃতদেহ আরিফ ও এতিম বাচ্চাদের সাথে নিয়ে দাফন সম্পন্ন করে দেয়। নিঝুম অনেক ভেঙে পড়েছে। তার বাবার খুন তার হাতে হয়েছে, সে নিজেকে কি করে ক্ষমা করবে? আরিফ নিঝুমের পাশে বসে বলে, যা হয়েছে সব দুর্ঘটনা। তোমার তাতে কোনো হাত নেই। তোমার কোনো ক্ষতি বা অন্য কারো ক্ষতি করার আগেই আমি চাই এই বইটার রহস্য বের করব। নিঝুম আরিফের কথায় একটা দীর্ঘশ্বাস ফেলে। সেদিন রাতে আরিফ নিঝুমকে একা ছাড়তেই চাইল না, তাই ওকে সাথে নিয়ে এতিমখানায় আসে। রাতে হঠাৎ পাশের রুম থেকে চিৎকারের শব্দে আরিফের ঘুম ভেঙে যায়। পাশের রুমে তো নিঝুম রয়েছে, ওর আবার কিছু হলো না তো? দৌড়ে রুমের দিকে এগোতেই আরিফ দেখতে পায় তার সামনে একটা মেয়ে বধূবেশে দাঁড়িয়ে আছে। অনেক চেনা কেউ। মেয়েটার দিকে তাকিয়ে আরিফের চোখ আটকে গেছে। আরিফের সারা শরীরে অজানা আনন্দে ভরে উঠেছে। এই যেন এক অদ্ভুত সুখ। এই আনন্দ আগেও হয়েছে আরিফের, কিন্তু কোথায় হয়েছে মনে নেই তার। আরিফ নিজেকে সে অচেনা কিন্তু পরিচিত মুখের দিকে তাকিয়ে নিজেকে হারিয়ে ফেলেছে। মেয়েটা তার দিকে মায়াময় দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মেয়ে? আরিফের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মেয়েটার অদ্ভুত সুন্দর মুখের হাসি, চোখের কোণে জমে থাকা পানি হতে দুফোঁটা তার গালে পড়াতে আরো মায়াবতী লাগছে তাকে। আমাকে চিনতে পেরেছ? মেয়েটার মুখে এমন কথা শুনে হকচকে গেল আরিফ। সে নিঝুমের কথা ভুলে গেছে পুরো। আরিফ, তোমাকে না চিনলেও কেন জানি মনে হচ্ছে তুমি আমার হাজার বছরের চেনা কেউ।
মেয়েটার মুখের হাসি তেজ আরো একটু বেড়ে গেল। চোখে মুখে তার আনন্দের ছায়া, হয়তো 1000 বছরের হারিয়ে যাওয়া প্রিয় জিনিস ফিরে পাওয়ার আনন্দ। আমি আদরি, তোমার আদরি, হ্যাঁ, শুধু তোমার। আরিফ আদরির কথা শুনে তার চোখের মায়ে নিজেকে হারিয়ে ফেলেছে। হঠাৎ নিঝুমের ধাক্কায় আরিফের হুঁশ ফিরে আসে। আরিফ, তুমি এখানে কি করছো? নিঝুম বলে ওঠে। আরিফ, একটা মেয়ে ছিল এখানে। ওকে দেখে মনে হয়েছে অনেক দিনের চেনা কেউ। নিঝুম, কিন্তু এখানে তো কোনো মেয়ে নেই, আর ছিল না। আরিফ ভাবল হয়তো তার মনের ভ্রম হতে পারে, তাই আর কথাটা এগিয়ে না গিয়ে নিঝুমকে বলে, নিঝুম, তুমি চিৎকার দিয়েছিলে কেন? আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। একটা লোককে আমি ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মেরে ফেলেছি। এটা দেখার পর চিৎকার দিয়ে উঠি। আরিফ নিঝুমকে সান্ত্বনা দিয়ে ঘুমাতে পাঠিয়ে দিয়ে নিজ রুমে ফিরে আসে। তার মনে শুধু একটা কথাই ভাসছিল, একটু আগে যে মেয়েকে দেখলাম, এটা কি সত্যি আমার মনের ভুল, নাকি সত্যি করে আদুরি এসেছিল? আর কে বা এই আদুরি, যার নামটা এত পরিচিত লাগে? এটা নিঝুমের পড়া সেই বইটার আদুরি নয়তো আবার? আরিফ এই কথা মনে করার সাথে সাথেই উঠে সে বইটার কাছে গেল। ড্রয়িং রুমের টেবিলে রাখা ছিল বইটা। ড্রিমলাইটের আলোয় দেখা যাচ্ছিল বইয়ের মোড়কে লেখা আদুরি নামটা। বইটা স্পর্শ করার আগে আচমকা বইটা টেবিল থেকে নিচে পড়ে যায়। আজব ব্যাপার, ঘরে তো কোনো প্রকার বাতাস নেই, তাহলে বইটা পড়ল কিভাবে? বইটা হয়তো আরিফের হাতে ধরা দিতে চায় না, কিন্তু আরিফও নাছর বান্দা। সে নিচু হয়ে বইটা তুলতে যাবে, তখনই বইটা নিজে নিজে পেজ উল্টাতে থাকে। প্রতিবারের মতো এবারও শেষে গিয়ে থেমে যায়। আর একটা অচেনা লোকের প্রিন্টিং দেখায়। লোকটাকে কেমন চেনা চেনা লাগছে। আরে হ্যাঁ, মনে পড়েছে, এটা তো কার্তিক দা। মনে মনে বলল আরিফ। লোকটা হিন্দু হলেও আরিফকে অনেক ভালোবাসতো। এই তো সেদিন রাতেও এতিমখানার জন্য কতগুলো টাকা দিয়ে গেল। কিন্তু লোকটার একটা বিষয় ভালো থাকে না আরিফের, সে প্রায়ই আরিফকে একটা ফাইলের কথা বলে। সেদিন এসেও আরিফকে ডেকে বলল, কার্তিক, এই আরিফ ভাই, তুই কিভাবে ভুলে গেলি সেই ফাইলের কথা? ওটাতে আমাকে অনেক দরকারি কাগজ ছিল, তুই একটু মনে করে দেখ না ভাই, কোথায় রেখেছিস ফাইলগুলো? আরিফ, আরে কার্তিক দা, তুমি কোন ফাইলের কথা বলো? আমি নিজেও জানি না, আর এমন কোনো ফাইল নেও আমার কাছে। সেদিন কার্তিক আরিফের সাথে রাগারাগি করে সেখান থেকে বের হয়ে যায়। কয়েকদিন হলো সে আসেও না। আরিফ এইগুলো ভাবতে ভাবতে বইটা পাশে রেখেই ঘুমিয়ে পড়ে। সকালে কেউ এসে খবর দেয় কার্তিক নাকি মারা গেছে। গত রাতে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু পুলিশ বলছে এটা আত্মহত্যা না, এটা নাকি মার্ডার। পাশে নিঝুম শুনছিল সব। দৌড়ে আরিফের কাছে এসে কার্তিকের ছবি চায় নিঝুম। আরিফ মোবাইল বের করে নিঝুমকে কার্তিকের ছবি দেখায়। ছবির দিকে তাকিয়ে নিঝুম থমকে যায়। নিঝুম, আরিফ, আবারও আমি কারো খুন করেছি। কাল রাতে স্বপ্নে আমি এই লোকটাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম। আরিফ, নিঝুম, এটা তো স্বপ্নেই দেখেছ, কিন্তু প্রশ্ন একটাই, কাল রাতে কার্তিকের ছবি বইটাতে দেখা, তোমার স্বপ্নে কার্তিকে দেখা, নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে এই বইটার সাথে। আরিফ আর নিঝুম সারাদিন এই কথা ভাবে। সেই রাতে আরিফ আর নিঝুম একসাথে বসে গল্প করছে। হঠাৎ পাশের রুমে কিছু একটা পড়ার আওয়াজ হয়। আরিফ বিষয়টি দেখতে সেই রুমে গিয়ে দেখে একটা কালো বিড়াল বসে আছে। আরিফ বিড়ালটাকে তাড়িয়ে দিয়ে আবার নিঝুমের কাছে আসে। আরিফ মনে মনে ভাবে আজ নিঝুমকে তার ভালোবাসার কথা জানাবে। কি মনে করবে নিঝুম? কিন্তু আমি জানি নিঝুমও আমাকে পছন্দ করে। আজকে বলেই দিব, যা হয় পরে দেখা যাবে। আরিফ কথাগুলো ভাবতে ভাবতেই নিঝুমের পাশে এসে বসল। নিঝুম তখনও সেখানে বসে আছে, কিন্তু এই নিঝুম সেই নিঝুমের থেকে সম্পূর্ণ আলাদা। কেমন চুপসে গেছে ওর মুখটা। খানিক আগেও আরিফ হাসি খুশি ভরা নিঝুমকে দেখে গেছে। মাত্র কয়েক মিনিটেই এত পরিবর্তন কিভাবে সম্ভব? আরিফ নিঝুমকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, আরিফ, নিঝুম, আজ তোমাকে একটা কথা বলার ছিল, কিন্তু দ্বিধাবোধ করছি কথাটা বলতে। জানি না কেমন ভাবে নিবে তুমি, কিন্তু সত্যি বলতে, তোমাকে সেই প্রথম যেদিন তোমাদের কলেজের পাশে কয়েকটি ছেলে উত্ত্যক্ত করছিল, সেই দেখাতেই ভালো লেগে যায় আমার। আসলে আমার জীবন পরিপূর্ণ করতে তোমার ভালোবাসার প্রয়োজন আমার। আমি তোমাকে ভালোবাসি নিঝুম, আশা করি তুমি আমাকে ফিরাবে না। কথাগুলো শেষ করে আরিফ নিচের দিকে মাথা নামিয়ে রইল। হঠাৎ নিঝুম রাগে ফুঁসতে থাকে। নিঝুমের যত রাগ হয়, তত যেন আকাশ বাতাস উতাল পাতাল শুরু করে।
এ যেন নিঝুমের রাগের সাথে প্রকৃতির কোথাও মিল আছে। হঠাৎ আবহাওয়া এতটাই খারাপ হতে থাকে যে ঘরের মধ্যে থাকা আসবাবপত্র সব দুলতে শুরু করে। লাইটগুলো সব ভেঙে পড়ে চোখের নিমেষেই। তুই আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার কথা কিভাবে ভাবলি? তুই শুধু আদুরির, আর কারো হতে পারবি না তুই। নিঝুমের মুখে অন্য কারো আওয়াজ শুনে আরিফ চমকে ওঠে। আরিফ, নিঝুম, তোমার কি হয়েছে? ঠিক আছো তো তুমি? আমি নিঝুম নই, আমি আদুরি, আমি আরিফের আদুরি। কথাটা বলতেই বিকট শব্দে বজ্রপাত হলো পাশেই। আরিফ ভয়ে চমকে ওঠে। সে ভয়ে ভয়ে নিঝুমকে ধরতে যেতেই নিঝুম দূরে সরে যায়। আমি আবার বলছি, আমি নিঝুম নই, আমি আদুরি। আরিফ ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কিন্তু আমি তো আদুরি নামের কাউকে চিনি না। কথাটা শেষ হতেই সবকিছু ঠান্ডা হয়ে যায়। নিঝুমের শরীরে থাকা আদুরি কাঁদতে থাকে। সত্যি তুমি আমাকে চিনছো না? সত্যি আদুরি নামটা তোমার অপরিচিত? আরিফ, না, এটা সত্যি যে আদুরি নামটা আমার বড়ই চেনা, কিন্তু কোথায় শুনেছি মনে করতে পারছি না। নিঝুমের শরীর থেকে আদুরি বের হয়ে আরিফের সামনে দাঁড়িয়ে যায়। নিঝুম সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। আরিফ দৌড়ে গিয়ে নিঝুমকে ধরে নেয়। আদুরি আরিফকে বলে, আমাকে তুমি ভুলে গেছো? কত ভালোবাসতা না আমাকে? আরিফ, সত্যি আপনাকে আমার পরিচিত লাগে, কিন্তু কোথায় দেখেছি আমার কিছু মনে নেই। আদুরি কথা শুনে কান্না করছে, আর তার ভয়ঙ্কর চেহারা মায়াময় হয়ে উঠছে। আরিফ সেদিন খেয়াল না করে নিঝুমকেই ডাকতে থাকে। নিঝুমের চোখ খুলতেই আদুরি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আরিফ নিঝুমকে ঘরে নিয়ে ঘুম পাড়িয়ে রেখে আসে। বিকেলে হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসে। কি একটা ফাইলের কথা বলা আছে তাতে। সেটার ব্যাপারে কথা বলতে চায় কেউ, তাই আরিফকে একটা পুরনো কেল্লাতে ডাকে। আরিফ ঠিক সন্ধ্যার আগে নিঝুমকে রুমে রেখে বেরিয়ে আসে। তখনই বইটা উল্টাতে থাকে এবং শেষের পাতায় একজনের ছবি ভেসে ওঠে। আরিফ সেদিকে খেয়াল না করে সোজা বের হয়ে যায় বাসা থেকে। পুরনো কেল্লায় পৌঁছাতেই আবারও সেই অচেনা নাম্বার থেকে ফোন আসলো। ভেতরে যেতে হবে আরিফকে। আরিফ ধীরে ধীরে কেল্লার মধ্যে ঢুকে এবং একটা পুরনো ঘরে যায়। ঘরটা বহু বছর আগে থেকে হয়তো পরিচর্যা করা হয় না। হঠাৎ আরিফের চোখ একটা ফ্রেমে বাঁধানোর ছবির দিকে যাওয়াতে চমকে ওঠে। আরে, এটা তো আমি। আর পাশে এই মেয়েটাকে? আরিফ নিজে নিজেই বলে। একটু সামনে গিয়ে দেখে মেয়েটি আর কেউ নয়, এটা আদুরি। আরিফ অবাক হয়ে ছবিটার দিকে তাকিয়ে থাকে আর বলে ওঠে, আসলে এই আদুরি মেয়েটাকে? হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠল, আদুরি তোমার স্ত্রী। আরিফ অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে একটা মধ্যবয়স্ক নারী তার সামনে দাঁড়িয়ে। মহিলাকে এর আগে কোথাও যেন দেখেছে আরিফ, কিন্তু অনেক চেষ্টার পরও সে মনে করতে পারল না। আরিফ, কে আপনি? মহিলাটি, আমি কে পরে জানা যাবে, আগে তোমার জানা উচিত তুমি কে। আরিফ মহিলাটির কথা শুনে হকচকিয়ে গেল। আরিফ, আপনি ঠিক কি বলতে চাচ্ছেন? আমি বুঝতে পারছি না। মহিলা, সব বুঝিয়ে দিচ্ছি। আগে এটা জেনে রাখো, তোমার নাম কিন্তু আরিফ নয়। তোমার আসল নাম বীর সোহরাব চৌধুরী, আর তুমি এই কেল্লার জমিদারের একমাত্র সন্তান। আরিফ চমকে গেলেও মহিলাটাকে আটকালো না। মহিলাটি আবার বলতে থাকে, আজ থেকে 25 বছর আগে জমিদার মোতাহার চৌধুরীর ঘর আলো করে জন্ম নেয় একটা ফুটফুটে ছেলে সন্তান। তার নাম শখ করে রাখা হয় সোহরাব চৌধুরী। সোহরাব যখন ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথেই একজন বীর যোদ্ধা হয়ে ওঠে। যেমন তার সাহস, তেমনই তার বুদ্ধিমত্তা। একদিন এলাকা ঘুরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে বীর সোহরাব। ঝড়কে উপেক্ষা করে ঘোড়া ছুটেই আসছিল। হঠাৎ নদীর পাড়ে একটা মানুষকে পড়ে থাকতে দেখে তিনি তার কাছে যায়। কাছে গিয়ে দেখে একটা মেয়ে, সারা শরীর রক্তে ভেজা, মনে হয় মারা গেছে। হঠাৎ জোরে একটা বজ্রপাত হতে মেয়েটার শরীর চমকে ওঠে। সোহরাব বুঝতে পারে মেয়েটা বেঁচে আছে, তাই তাকে ঘোড়ায় উঠিয়ে নিয়ে চলে আসে। মহলে নিয়ে এসে অল্প দিনেই সেরে ওঠে মেয়েটা। তার নাম জিজ্ঞেস করলে সে বলে তার নাম আদুরি। ধীরে ধীরে ভালো সম্পর্ক তৈরি হয় সোহরাব ও আদুরির মধ্যে। একদিন হঠাৎ সোহরাব আদুরির আসল পরিচয় জানতে চাইল। তার সাথে সেদিন কি হয়েছিল সব জানার ইচ্ছে হলো তার। আদুরি একটু চুপ হয়ে যায়। সে বলতে লাগলো তার পুরনো স্মৃতিগুলো। তার মা বাবা মরে যাওয়া, তার মামার বাড়ি থেকে বড় হওয়া, পরিশেষে তার বিয়ে হয়েছিল এবং সেই বিবাহিত স্বামী এবং তার বন্ধুরা মিলে তাকে ধর্ষণ করে নদীর পালে ফেলে রেখেছিল। সব বলতে বলতে চোখ অশ্রুসিক্ত হয়ে যায় আদুরির। সোহরাব তার আলতো হাতের ছোঁয়ায় চোখের পানি মুছে দেয়, আদর করে জড়িয়ে নেয় বুকে।
সোহরাব আদুরিকে বিয়ের প্রস্তাব দেয়। আদুরিও হ্যাঁ বলে দেয়। সে যে ভালোবেসে ফেলেছে সোহরাবকে। বিয়ের পর অনেক সুখেই কাটছিল দিনগুলো। একদিন হঠাৎ আদুরি বাগানিয়ে ফুল গাছের পরিচর্যা করছিল। হঠাৎ পেছন থেকে কেউ ওর হাত ধরে নেয়। আদুরি চমকে উঠে তাকিয়ে দেখে তার আগের স্বামী মহিম আর তার বন্ধুরা দাঁড়িয়ে তার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। আদুরি চিৎকার দিয়ে উঠল। সোহরাব চিৎকার শুনে বাগানে এসে দেখে আদুরির হাত ধরে আছে মহিম। সোহরাব দৌড়ে গিয়ে মহিমকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আদুরিকে বুকে টেনে নেয়। মহিম বিষয়টা দেখে চমকে ওঠে। আসলে মহিম সোহরাবের আপন ফুফাতো ভাই। মহিম ভেবেছিল হয়তো আদুরি মারা গেছে, কিন্তু হঠাৎ সোহরাবের সাথে দেখা করতে এসে দেখে আদুরি বাগান পরিষ্কার করছে। তাই মহিম ভাবল হয়তো আদুরি কোনো রকমে বেঁচে গিয়ে এখানে চাকরের কাজ করছে। মহিম চমকে উঠে জিজ্ঞেস করে, সোহরাব, এই নষ্টা মেয়েটা এখানে কি করছে? সোহরাব ঠাস করে মহিমের গালে থাপ্পড় মেরে দেয়। সোহরাব, নষ্টাগারে বলছিস? ও আমার স্ত্রী। সোহরাবের কথা শুনে মহিম চমকে ওঠে। যদি আদুরি এখন সোহরাবকে সব বলে দেয় সে কি করেছে আদুরির সাথে। মহিম সোহরাবের কাছে ক্ষমা চাইল। আদুরি যখন শুনে মহিম সোহরাবের ফুফাতো ভাই, তখন সোহরাব কষ্ট পাবে, তাই পুরনো ঘটনা চাপা রেখে দেয় মনের ভিতর। সোহরাব আদরের হাত ধরে ঘরে চলে যায়। মহিম তাদের চলে যাওয়াই দেখছিল আর মনে মনে ভয় পাচ্ছিল যদি আদুরি সোহরাবকে সব বলে দেয়। কিন্তু কয়েকদিন পার হয়ে গেলেও আদুরি সোহরাবকে কিছুই বলেনি দেখে মহিম মনে মনে খুশি হয়ে যায়। একদিন সোহরাব তার এলাকায় ঘুরছিল। কখন যে রাত হয়ে গেছে বুঝতে পারেনি সে। বাড়ির পথে পা বাড়াতে মহিমের এক বন্ধুর সাথে দেখা হয় সোহরাবের। মহিমের ওই বন্ধুটাও সেদিন আদুরিকে ধর্ষণ করেছিল। সে সোহরাবের কাছে বলে আদুরি একটা পতিতা, সে অর্থের বিনিময়ে দেহ বিক্রি করে খায়, আর তাকে আপনি বিয়ে করেছেন। সোহরাব কথাগুলো শুনে রেগে আগুন হয়ে যায়। মহিমের বন্ধু বলে বিশ্বাস না হলে আপনি মহলে যান, সব নিজের চোখে দেখতে পাবেন। সোহরাব মহিমের বন্ধুকে আটক করার নির্দেশ দেয়। সোহরাব বাড়িতে ফিরে নিজের ঘরে যেতেই চমকে ওঠে। দেখে তার ফুফাতো ভাই মহিমের সাথে শুয়ে আছে আদুরি। সোহরাবের মাথায় আকাশ ভেঙে পড়ে। কি করবে বুঝে উঠতে পারছে না সে। তার সারা শরীর ঘেমে গেছে। বন্দুকটি হাতে নিয়ে সজোরে আঘাত করে মহিমকে। মহিম নিচে পড়ে যেতেই আদুরি ঘুম থেকে জেগে ওঠে। আদুরি বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে, কেন সোহরাব এমন করছে। সোহরাব মহিমকে পিটিয়ে এলাকা থেকে বের করে দেয়। আর নির্দোষ আদুরি যে কিনা জানে না তার কাছে মহিম কখন এসে শুয়ে আছে। সোহরাব আদুরির উদ্দেশ্যে বলল, তুই একটা নষ্টা মেয়ে, তোকে বিশ্বাস করাটাই ভুল ছিল আমার। যা, এই মহলে তোর মতো নষ্টামির জায়গা নেই। আদুরির রেশমি কালো চুল কেটে দিয়ে অনেক অপমান করে মহল থেকে বের করে দেয়। অশ্রুসিক্ত নয়নে আদুরি বের হয়ে আসে মহল থেকে। একা একা পথ চলতে থাকে আদুরি। দিন ফুরিয়ে রাত হয়ে আসে। আদুরি ক্লান্ত ভরা শরীর একটা গাছের গুড়ির সাথে এলিয়ে দেয়। হঠাৎ মহিম আর তার বন্ধুরা আদুরিকে ঘিরে দাঁড়ালো। আদুরি কান্না করতে করতে বলল, কি ক্ষতি করেছি আপনার? আমার ক্ষতি করতে কি একটু বিবেকে বাধে নাই? মহিমার ওর বন্ধুরা হাসতে থাকে আর বলে, এটা তো আমাদের একটা চাল। তুই ওই মহলে থাকলে আমার সমস্যা, তাই তোকে বের কারানোর এই একটা পথ বেছে নিয়েছি। ওদের মধ্যে একজন আদুরির শাড়ি ধরে টানতে লাগলো, আদুরির গায়ে শক্তিটা নিয়েও নিজেকে ছাড়ানোর। হঠাৎ কেউ একজন আদুরির ওপর থেকে লোকটাকে হ্যাঁচড়া টান মেরে উঠালো। আদুরি তাকিয়ে দেখে সোহরাব এসেছে। সোহরাব হাঁটু গেড়ে আদুরির কাছে ক্ষমা চাইল আর বলল, আজ যখন তোমাকে বের করে দিলাম তখন ওদের মধ্যে থাকা আরো একজন, যাকে কাল বন্দি করেছি, সে আমাকে সবকিছু বলেছে। আদুরির অশ্রু ভরা নয়ন খুশিতে আরো ভরে ওঠে। সোহরাবকে বুকে জড়িয়ে নেয়। হঠাৎ সোহরাব আর তো চিৎকার দিয়ে ওঠে। পেছন থেকে তার মাথায় বাড়ি মারা হয়েছে। পরপর আরো কয়েকটা বাড়ি খেয়ে জমিনে লুটিয়ে পড়ে সোহরাব। আদুরির আর্তচিৎকারে আকাশ জমিন একাকার হয়ে যায়। আল্লাহ গো, আমার সাথে কেন এমন হয়? ছোটবেলায় বাপ মা নিয়ে গেলা, সুখ তো চায়নি জীবনে, শুধু শেষ সম্বলটা ছিল আমার স্বামী, তাকেও নিয়ে গেলা। আদুরির এমন আর্তনাদ পাষণ্ড মহিমের কানে পৌঁছায়নি। সে আদুরির হাত ধরে টানতে টানতে নিয়ে থাকে, ধর্ষণ করে মেরে ফেলা হয়। এতটুকু বলে মহিলাটা কান্না করতে লাগলো। সাদা শাড়ির আঁচল দিয়ে চোখটা মুছে ফেললো আলতো করে। আরিফ এতক্ষণ চুপ করে সব শুনছিল। সে ভাষা হারিয়ে ফেলেছে, কি বলবে আরিফ। তারপর সোহরাব কি মারা গিয়েছিল? মহিলাটি সোহরাব আর কেউ নয়, তুমি নিজে বীর সোহরাব চৌধুরী।
তোমার মাথায় আঘাতের কারণে তোমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছ। আরিফ বিশ্বাস করতে পারে না, কিন্তু না, বিশ্বাস করেও পারছে না। সে তো তার পরিচয় বা তোর পরিবার চেনে না। একটা লোক তাকে হাসপাতাল থেকে এই এতিমখানায় এনে কাজ দিয়েছে। তাছাড়া গত কয়েকদিনের ঘটনা, আদরি নামের সেই অদ্ভুত মেয়েটা, নিশ্চয়ের সত্যতা আছে। মহিলাটি আরিফের হাতে একটা ফাইল দেয় আর বলে, এই ফাইলটি অনেক কষ্টে আগলে রেখেছি। এখানে তোমার সব সম্পত্তির দলিল আছে। আরিফ বুঝতে পারে কার্তিক হয়তো এই ফাইলটির কথায় তাকে বারবার বলতো। তার মানে কার্তিকের সাথে আমার আগে থেকেই সম্পর্ক আছে। মহিলাটি আরিফের কাছ থেকে বিদায় নেয়। যাওয়ার আগে সে তার পরিচয় দেয়। এই মহিলাটা আর কেউ নয়, আরিফ অর্থাৎ বীর সোহরাব চৌধুরীর মা। এ কথা বলেই মহিলাটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আরিফ বুঝতে পারে তার মা মারা গেছেন। আরিফ দ্রুত সেই কেল্লা থেকে বের হয়। সে ভাবে হয়তো সে বইটাতে আরও কিছু লেখা থাকতে পারে তার বিষয়ে। বইটার বাকি অংশ আমাকে পড়তে হবে। ভাবতে ভাবতে আরিফ বাসায় চলে আসে। ঘরে নিজুমকে দেখছিল না। সে ভাবে হয়তো নিজুম বাইরে গেছে। আরিফ সোজা সেই বইটার কাছে যায়। দেখে মেঝেতে খোলা অবস্থায় পড়ে আছে বইটা। পাশে যেতেই চমকে ওঠে আরিফ। বইয়ের একদম শেষের পাতায় নিজুমের প্রিন্টিং। আরিফ ঘাবড়ে যায়, তাহলে কি নিজুমের কোনো বিপদ হলো? আরিফ নিজুমকে খুঁজতে লাগলো। সারা বাড়িতে খোঁজার পরেও নিজুমকে না পেয়ে আরিফ দিশেহারা হয়ে যায়। তাহলে কি নিজুমের কোনো বিপদ হলো? হঠাৎ অচেনা নাম্বার থেকে আরিফের ফোনে কল আসে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন বলে ওঠে, কি খবর বীর সোহরাব চৌধুরী? আরিফ অবাক হয়ে জিজ্ঞেস করে, কে আপনি? আর আমার নাম যে সোহরাব ছিল সেটা আপনি কেমন করে জানলেন? অচেনা লোক। আমি কে তা তুমি ভালো করে জানো সোহরাব। তার আগে নিজের ভালোবাসার মানুষের কথা একবার ভাবো। আরিফ, তার মানে নিঝুম আপনার কাছে? দয়া করে ওর কোনো ক্ষতি করবেন না। আরিফের কথা শুনে লোকটা ফোনের ওপাশ থেকে হাসতে লাগলো। লোকটা, মারবো না, কিন্তু তোকে এর জন্য আমাদের কিছু দিতে হবে। আরিফ, আপনি যা চান সব পেয়ে যাবেন, শুধু আমার নিজুমের কোনো ক্ষতি করবেন না। লোকটা, আমার তেমন কিছুই চায় না, শুধু তোর সব সম্পত্তির কাগজ আর সব আমার নামে করে লিখে দিবি, ব্যাস। আরিফ লোকটার কথায় রাজি হয়ে যায়। লোকটা তাকে একটা ঠিকানা দেয় আর সেখানে আরিফকে কাগজ সহ আসতে বলে। আরিফ বেরিয়ে পড়ে সাথে সাথে। লোকটা দেওয়া ঠিকানায় যখন পৌঁছায় তখন প্রায় মধ্যরাত। আরিফ দেখতে পায় একটা খুব পুরনো ভাঙা বাড়ি। সে ভেতরে প্রবেশ করতে দেখে অনেকগুলো গুন্ডা পান্ডা এবং তাদের মাঝখানে একটা লোক বেশ জাঁকজমকপূর্ণ পোশাকে বসে আছে। মনে হচ্ছে এই কল দিয়েছিল আরিফকে। আরিফ সামনে যেতে নিঝুমকে বাধা অবস্থায় নিয়ে আসা হয় সেখানে। আরিফ নিঝুমের দিকে তাকাতেই নিঝুম কান্না শুরু করে দেয়। আরিফ ওকে সান্ত্বনা দেয়, তোমার কিছু হবে না, আমি আছি তো। নিঝুম খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। বসে থাকা লোকটা উঠে আসে। লোকটা, কি বীর সোহরাব চৌধুরী, চিনতে পেরেছ আমায়? আরিফ কিছুই বলে না, কিন্তু কোথায় যেন দেখেছে লোকটাকে। আরিফের হাতে কলম দিয়ে বলে, এই কাগজে একটা সই করে দাও। আরিফ নির্দ্বিধায় সই করে দেয়। তারপর আরিফ নিঝুমের হাত ধরে নিয়ে আসছিল। হঠাৎ পেছন থেকে আরিফকে কেউ একজন লাথি মেরে ফেলে দেয়। আরিফ, আরে ভাই, আপনারা যা চাইছিলেন তা তো দিয়েছি। লোকটা, কিন্তু আমার পুরনো একটা হিসেব যে এখনো বাকি। আর হ্যাঁ, আমি মহিম, সেই মহিম যাকে ঘাট ধাক্কা দিয়ে মহল থেকে বের করে দিয়েছিলি। এত কিছুর পরেও তোকে কি করে বাঁচতে দেব বল? আরিফ বুঝতে পারে তার মা এই মহিমের কথাই বলেছিল, যে এখন তার সামনে দাঁড়িয়ে। আরিফ, দেখুন, আপনি কে আর আমি কে? আমি আদৌ সোহরাব কি না সেটা আমি জানি না বা মনে নেই কিছু। মহিম আরিফের কথা শুনে হাসতে থাকে। মহিম, হ্যাঁ, সেটা আমি অবশ্য শুনেছি, আর আজ দেখলামও। আমি যখন বিদেশে চলে যাই তখন হঠাৎ কার্তিক আমাকে কল দিয়ে বলেছিল সোহরাব এখনো বেঁচে আছে, কিন্তু সোহরাবের আগের কোনো কিছু মনে নেই। তাই তোর সম্পত্তি আমার নামে করে নেওয়ার জন্য আর সম্পত্তির কাগজের জন্য কার্তিক ও সাহেবকে তোর সাথে সাথেই থাকতে বলি। কিন্তু যখন শুনলাম কার্তিক আর সাহেব দুজনেই মারা গেছে, তখন বুঝলাম সোহরাব প্রতিশোধ নিচ্ছে। তাই এসেছি আমি তোর জম হয়ে। এ কথা বলে মহিম একটা ধারালো ছুরি নিয়ে আরিফের দিকে এগিয়ে যায়। আরিফ তথা বীর সাহেবের স্মৃতি শক্তি চলে যাওয়াতে শক্তি সাহস দুটোই চলে গেছে। যখন মহিম আরিফের খুব কাছাকাছি চলে আসে এবং আরিফের বুকে ছুরি চালাতে যাবে, ঠিক তখনই আরিফই যেন বদলে যায়।
হঠাৎ তার শরীরে একটা ঝাঁকুনি দিয়ে ওঠে এবং পুরনো সব স্মৃতি ভেসে ওঠে চোখের সামনে আবছা হয়ে। সে আর আরিফ নয়, সে এখন বীর সোহরাব চৌধুরী। মহিমের কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে মহিমের বুকে বসিয়ে দেয়। মহিম ছটফট করতে করতে মারা যায়। সাথে তোর সব গুন্ডা বাহিনীকে পরাস্ত করে সোহরাব। সব যখন শেষ, ঠিক সেই সময় নিঝুমের চিৎকার শুনতে পায় সোহরাব। ঘুরে দেখে আদুরি একটা মেয়েকে গলা টিপে ধরে আছে। আদুরিকে দেখে সোহরাবের চোখে আনন্দের জল জ্বলে আসে। কিন্তু এই মেয়েটাকে মারছে কেন? আর কে বা এই মেয়েটা? সোহরাবের স্মৃতিশক্তি ফিরে আসাতে সে এখন নিঝুমকে চিনতে পারে না। সোহরাব দৌড়ে গিয়ে আদুরিকে বাধা দেয় আর বলে, কি হয়েছে তোমার? এই মেয়েটাকে মারছো কেন? আদুরি, এই মেয়েটা আমার থেকে তোমাকে কেড়ে নিতে চায়, আর তুমি ওকে পেয়ে তো আমাকে ভুলেই গেছো। সোহরাব নিঝুমকে অনেক কষ্টে বাঁচায়। আদুরিকে নিজের কসম দেওয়ার পর ছেড়ে দেয় নিঝুমকে। আদুরি অদৃশ্য হয়ে যায়। সোহরাব বুঝতে পারে আদুরি মারা গেছে। এই পৃথিবীতে আদুরির কোনো অস্তিত্ব নেই। এই কথা ভাবতেই কষ্টে সোহরাবের বুক ফেটে যায়। এরপর সোহরাব নিঝুমকে জিজ্ঞেস করে, তুমি কে? আর কি হয়েছিল আমাদের সাথে? নিঝুম সব খুলে বলে এবং সোহরাবের স্মৃতি হারানোর পর তার নাম আরিফ ছিল সেটাও জানায়। সোহরাব নিঝুমকে ধন্যবাদ দিয়ে চলে আসে সেখান থেকে। নিঝুম সোহরাবকে আটকাতে চেষ্টা করলেও সে যখন না শুনে তখন নিঝুম বলে ওঠে, আরিফ, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো আমি জানি। সোহরাব, দেখেন, আমি আরিফ না, আমি সোহরাব। আর আমি শুধু আদুরিকেই ভালোবাসি, আর কাউকে ওর জায়গা দিতে পারবো না। নিঝুম অনেক আগতে মিনতি করেও সোহরাবকে আটকাতে পারল না। নিঝুম কান্না করতে করতে সেখানে বসে পড়ে। সোহরাব সোজা তার পুরনো কেল্লায় চলে আসে। সেখানে শুধু কয়েকজন পুরনো কাজের লোক ছাড়া আর কাউকে দেখতে পায় না সে। সোহরাবকে দেখে একটা বড় লাঠি ভর করে সোহরাবকে সালাম দিলেন। সোহরাব, জয়নাল চাচা, কেমন আছো তুমি? জয়নাল, আমি ভালো আছি সাহেব। আপনি এতদিন কোথায় ছিলেন? সোহরাব সব খুলে বলে তাদের বাড়িতে কাজ করা জয়নাল চাচাকে। জয়নাল, সাহেব, আদুরিমার আমাদের মাঝে নেই। আপনি নিখোঁজের পরপরই তার লাশ আমরা জঙ্গলে পাই। এবারের আঙিনায় তার শায়িত করা হয়েছে। সোহরাব আদুরির কবর দেখতে চাইলে জয়নাল চাচা তাকে নিয়ে যান। সোহরাব একা একা বসে বসে কান্না করছিল আর আদুরির কাছে ক্ষমা চাচ্ছিল। তার জন্যই এত কিছু হয়েছে। আদুরিকে হারিয়েছে। সেদিন যদি আদুরিকে অবিশ্বাস না করত, তাহলে হয়তো এই দিন দেখতে হতো না তার। হঠাৎ সোহরাবের ঘাড়ে ঠান্ডা একটা হাত পড়ায় চমকে ওঠে সে। পিছন ফিরে দেখে আদুরির আত্মা। সোহরাব, আদুরি, তুমি তুমি ফিরে এসো না আবার। আমি তোমাকে ছাড়া অনেক একা, আদুরি। কিন্তু এটা তো আর সম্ভব নয়। আর তুমি নিঝুমকে একা রেখে চলে আসলি কেন? মেয়েটা তো তোমাকে ভালোবাসে। সোহরাব, কিন্তু আমি তোমার জায়গা অন্য কাউকে দিতে পারবো না। কে বলেছে নিঝুম অন্য কেউ? নিঝুমের মধ্যে তুমি আমাকে খুঁজে পাবে। সোহরাব, কিন্তু আদুরি, আর কোনো কথা নয়, যাও। এখনই সেখানে মেয়েটা এখনো বসে কান্না করছে। আদুরি অদৃশ্য হয়ে যায়। নিঝুম সেখানে এখনো ঠায় বসে রয়েছে আর নীরবে চোখের পানি ফেলছে। সোহরাব নিঝুমের পাশে দাঁড়িয়ে ওকে ডাক দেয়, সোহরাব, নিঝুম। নিঝুম সোহরাবকে দেখে উঠে দৌড়ে জড়িয়ে ধরে আর বলতে থাকে, বলো, তুমি আমার আরিফ, আর আমাকে কখনো একা রেখে যাবে না। সোহরাব নিঝুমকে আলতো করে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ, আমি তোমার আরিফ, আর কখনো তোমাকে ছেড়ে যাব না। নিঝুম আরো শক্ত করে জড়িয়ে ধরে সোহরাব তথা আরিফকে। চারিদিকে ঝিঝি পোকার ডাক, জোনাকির আলোয় ভরপুর। মৃদু মৃদু হাওয়া যেন মুহূর্তটা প্রেমময় করে তুলেছে আরো বেশি। সমাপ্ত।